সম্প্রতি মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত হয় জেফ্রি এপস্টাইন আর্কাইভের ৩০ লক্ষেরও বেশি পৃষ্ঠার গোপন নথি, হাজার হাজার ভিডিও এবং লাখ লাখ ছবি, যেখানে নাম এসেছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে দুনিয়ার শীর্ষ ধনকুবেরদের। ফাঁস হওয়া এসব নথিপত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে, যেগুলো ইঙ্গিত দিচ্ছে ইউনুস কেবল জেফ্রি এপস্টাইনের একজন পরিচিত ছিলেন না, বরং তিনি ছিলেন সেই অন্ধকার জগতের এক শর্টলিস্টের সদস্য, যেখানে মানবসেবা আর দারিদ্র্য বিমোচনের আড়ালে চলত ভয়াবহ অপরাধ। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত জানব। প্রথমে জেনে নেওয়া যাক কে এই জেফ্রি এপস্টাইন। জেফ্রি এপস্টাইন ছিলেন এমন একজন অপরাধী যার বিচরণ ছিল হলিউড থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত। যদিও পেশাগত জীবনে তিনি ছিলেন একজন বিনিয়োগকারী, কিন্তু এর আড়ালেই লুকিয়ে ছিল তার অন্ধকার জগৎ। তদন্তে বেরিয়ে এসেছে এপস্টাইন তার ব্যক্তিগত দ্বীপ এবং বিলাসবহুল প্রাসাদগুলোতে এক ভয়াবহ সেক্স ট্রাফিকিং নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি মূলত দরিদ্র ও অসহায় পরিবারের কম বয়সী কিশোরীদের টার্গেট করতেন। পড়াশোনা বা ক্যারিয়ারে সাহায্য করার মিথ্যা আশ্বাস দিয়ে তিনি এসব কিশোরীদের প্রলুব্ধ করতেন। অধিকাংশ মেয়েকে কেবল মাসাজ করার নামে তার বাড়িতে ডেকে আনা হতো, যেখানে তাদের বিবস্ত্র হতে বাধ্য করা হতো এবং ধাপে ধাপে চরম যৌন নির্যাতনের দিকে ঠেলে দেওয়া হতো। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এপস্টাইন নির্যাতিত মেয়েদেরকেই টাকার বিনিময়ে আরও নতুন এবং অল্প বয়সী মেয়ে খুঁজে আনার জন্য চাপ দিতেন। এভাবে তিনি শত শত কিশোরীর জীবন ধ্বংস করে গড়ে তুলেছিলেন এক বিশাল পাপের সাম্রাজ্য। 2005 সালে ফ্লোরিডায় প্রথম তার বিরুদ্ধে এক 14 বছরের কিশোরীকে অর্থ দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তবে 2008 সালে তিনি মাত্র 13 মাস জেল খেটে বেরিয়ে আসেন। জেল থেকে মুক্তির পর প্রায় এক দশক ধরে তিনি তার এই অপরাধ নেটওয়ার্ক আরও বিস্তার করেন। শেষ পর্যন্ত 2019 সালে নিউ ইয়র্কে মানব পাচারের অভিযোগে তিনি পুনরায় গ্রেফতার হন, কিন্তু বিচারের মুখোমুখি হওয়ার আগেই জেলখানায় তার রহস্যময় মৃত্যু ঘটে। যাকে সরকারিভাবে আত্মহত্যা বলা হলেও তা নিয়ে আজও রয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এপস্টাইনের ব্ল্যাক বুক। জেফ্রি এপস্টাইন মূলত তার ব্যক্তিগত কন্ট্যাক্ট ডিরেক্টরি একটি কালো ডায়েরিতে আলফাবেটিক্যালি লিখে রাখতেন, যার নাম ব্ল্যাক বুক। এই ব্ল্যাক বুকে আছে বিশ্বের সব রাঘব বোয়ালদের নাম, যাদের সাথে তার পরিচয় ছিল। ওই ব্ল্যাক বুকের শেষ 99 নম্বর পাতায় একটি বিশেষ শর্ট লিস্ট বা চিটশিট পাওয়া যায়। এই চিটশিটে মূলত সেই সব ব্যক্তিদের নাম থাকত যাদের সাথে এপস্টাইনের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং নিয়মিত। আর এই চিটশিটেই ইউনিকোড নামে পাওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। এটি প্রমাণ করে জেফ্রি এপস্টাইনের সাথে ইউনুসের কোনো সাধারণ পরিচয় ছিল না, তাদের যোগসূত্র ছিল এক দশকেরও বেশি সময় ধরে। এপস্টাইনের অফিস থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়মিত লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো এবং তার গ্লোবাল ইমেজ তৈরির জন্য পর্দার আড়ালে পিআর এজেন্সি হিসাবে সক্রিয়ভাবে কাজ করত এপস্টাইনের নিজস্ব টিম, পিআর গেম এবং দ্য সিম্পসনস। 2010 সালের সেপ্টেম্বর মাসের একটি ফাঁস হওয়া ইমেল থেকে বেরিয়ে এসেছে এপস্টাইনের টিম ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পিআর হিসাবে কাজ করার তথ্যটি। এপস্টাইনের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগী আল শেকেল এবং গিসলেন ম্যাক্সওয়েলের বোন ইসাবেল ম্যাক্সওয়েল নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেটেড শো দ্য সিম্পসনসের একটি বিশেষ চরিত্রে যুক্ত করান। এই শোটির লোনের লিসা এপিসোডে ইউনুসকে এমন এক ইতিবাচক ঢঙে উপস্থাপন করা হয় যা বিশ্বজুড়ে তার ক্ষুদ্র ঋণ মডেলকে এবং তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। আল সেকেল তার ইমেইলে অত্যন্ত গর্ব করে লিখেছিলেন যে তারা তাদের ভেরি গুড ফ্রেন্ড ইউনুসকে সিম্পসনসের নির্মাতা ম্যাট গ্লোনিয়ার সাথে পরিচয় করে দিয়েছেন এবং এই প্রচারণাকে তিনি বিশ্বের জন্য একটি অর্থবহ অবদান হিসাবে বর্ণনা করেন। গিসলেন ম্যাক্সওয়েল ও ইউনিবোম্বার বিতর্ক। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অধ্যায়। গিসলেন ম্যাক্সওয়েল, যিনি এপস্টাইনের হয়ে টিনেজ মেয়ে সরবরাহের কাজ করতেন, তার একটি ইমেইলে উল্লেখ আছে ইউনিবোম্বারের কথা। ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা বলছেন এপস্টাইনের নেটওয়ার্কে মেয়েদের কোড নেম দেওয়া হতো তাদের রিক্রুটার বা সরবরাহকারীর নাম অনুযায়ী। যেহেতু এপস্টাইনের ব্ল্যাক বুকে ইউনুসের নাম ইউনিকোড নামে লেখা ছিল, সেই ব্যাখ্যায় ইউনিবোম্বার শব্দটি ইউনুসের সাথে যুক্ত করা হয়। ইউনিবোম্বার কি তবে ইউনুসের মাধ্যমে আসা কোনো মেয়েকে ইঙ্গিত করছে? ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই পিম্পিং এলিগেশন বা দালালি করার অভিযোগ ফেলে দেওয়ার মতো না, কারণ 2008 সালে এপস্টাইন যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পর অনেক প্রভাবশালী ব্যক্তি তার থেকে দূরে সরে গেলেও ইউনুস তার সাথে যোগাযোগ রেখে চলেছেন। নথিপত্র বলছে 2017 সালে ইউনুসের রেডিক্যাল ইকোনমিক প্ল্যান সংক্রান্ত ইভেন্টের প্রচারণা এপস্টাইনের গোপন ব্যক্তিগত ইমেইল ঠিকানায় পাঠানো হচ্ছিল। ক্লিনটন ইউনুস এপস্টাইন ক্ষমতার এক গোপন নেটওয়ার্ক। ডক্টর মোহাম্মদ ইউনুস ও জেফ্রি এপস্টাইনের মধ্যকার সম্পর্ক বোঝার জন্য প্রথমেই যেই নামগুলো সামনে আসে সেগুলো হলো ক্লিনটন পরিবার,
এবং হিলারি ক্লিন্টনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হুমা আবেদিন। বিভিন্ন নথি এবং রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায় ক্লিন্টন পরিবারের মাধ্যমেই ইউনুস এবং অ্যাপস্টাইন একই গ্লোবাল এলিট নেটওয়ার্কের ভেতরে যুক্ত ছিলেন। এই নেটওয়ার্কের ভিত্তি গড়ে ওঠে ৯০-এর দশকের শুরুতেই। নথিপত্র অনুযায়ী বিল ক্লিন্টনের সঙ্গে জেফ্রি অ্যাপস্টাইনের ঘনিষ্ঠতা তখন থেকে গভীর হতে থাকে। ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন জেফ্রি অ্যাপস্টাইন অন্তত ১৭ বার হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন বলে রেকর্ডে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিল ক্লিন্টন অন্তত ২৬ বার অ্যাপস্টাইনের বিতর্কিত ব্যক্তিগত বিমান এলিটা এক্সপ্রেসে ভ্রমণ করেন এবং একাধিকবার তার ব্যক্তিগত দ্বীপেও গিয়েছিলেন। এই শক্তিশালী নেটওয়ার্কের ধারাবাহিকতা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও কতটা গভীর তার একটি ইঙ্গিত পাওয়া যায় সাম্প্রতি এক ঘটনায়। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে হুমা আবেদিনের স্বামী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যালেক্স সোরাস বাংলাদেশে সফর করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। এই ঘটনাটি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং দীর্ঘদিনের একটি নেটওয়ার্কেরই ধারাবাহিক প্রকাশ। এই নেটওয়ার্কের আরও গভীরে গেলে সামনে আসে ইসাবেল ম্যাক্সওয়েলের নাম। ইসাবেল ম্যাক্সওয়েল হলেন জেফ্রি অ্যাপস্টাইনের অত্যন্ত ঘনিষ্ঠ ও দণ্ডপ্রাপ্ত আসামি গিসলেন ম্যাক্সওয়েলের আপন বোন। স্বয়ং জেফ্রি অ্যাপস্টাইন ইসাবেল ম্যাক্সওয়েলকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে ইসাবেল ম্যাক্সওয়েল ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকাতে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন, যা এই সম্পর্ককে আরও দৃশ্যমান করে তোলে। কিছু অনুসন্ধানী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ডক্টর ইউনুস ও ইসাবেল ম্যাক্সওয়েলকে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের বিভিন্ন বিলাসবহুল হোটেলে দীর্ঘ সময় ধরে বৈঠক করতে দেখা যেত। এই নেটওয়ার্ক শুধু এইখানে সীমাবদ্ধ নয়। ডক্টর ইউনুসের কন্যা মনিকা ইউনুসের সহ-প্রতিষ্ঠিত এনজিও সিং ফর হোপের বিভিন্ন অনুষ্ঠানে জেফ্রি অ্যাপস্টাইনের ভাই মার্ক অ্যাপস্টাইনের উপস্থিতির তথ্য পাওয়া যায়। কিছু নথিতে মার্ক অ্যাপস্টাইনকে ওই সংস্থার বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত যোগসূত্র একত্রে একটি সুসংগঠিত এবং প্রভাবশালী অন্ধকার নেটওয়ার্কের ইঙ্গিত দেয়, যারা প্রয়োজনে একে অপরের পাশে থাকেন। উদাহরণস্বরূপ ২০১১ সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং তার ঘনিষ্ঠ সহযোগী হুমা আবেদিন ইউনুসের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নেন। বিভিন্ন সূত্র অনুযায়ী হিলারি ক্লিন্টন সরাসরি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে চাপ সৃষ্টি করেন এবং ইউনুসের স্বার্থ রক্ষায় বিশ্বব্যাংকের উপরও প্রভাব খাটানোর চেষ্টা করেন। এই গ্লোবাল নেটওয়ার্কের পরিধি আরও বিস্তৃত হয় যখন এতে যুক্ত হয় সৌদি ধনকুবের মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম। লতিফ জামিলের নাম জেফ্রি অ্যাপস্টাইনের কুখ্যাত ব্ল্যাক বুকেও পাওয়া গেছে। লতিফ জামিল আবার ডক্টর ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক অংশীদার এবং গ্রামীণ জলিল নামের একটি মাইক্রোফাইন্যান্স উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য। ইউনুস এবং জামিলের সম্পর্ক কেবল ব্যবসায়িক নয়, বরং দীর্ঘদিনের ব্যক্তিগত ও জনকল্যাণমূলক সহযোগিতার মধ্যে গড়ে উঠেছে। উদ্বেগের জায়গা তৈরি করে এখানেই, কারণ যিনি ডক্টর ইউনুসের সঙ্গে মিলে দারিদ্র্য বিমোচনের প্রকল্প পরিচালনা করেছেন, তার নামই আবার অ্যাপস্টাইনের সেই তালিকায় উঠে আসে। এমনকি কিছু প্রতিবেদনে লতিফ জামিলের সঙ্গে আল কায়দার অর্থায়ন সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকার দাবিও করা হয়েছে। অ্যাপস্টাইন সার্কেলের একজন পরিচিত ব্যক্তির সাথে ডক্টর ইউনুসের এই নিবিড় ব্যবসায়িক এবং ব্যক্তিগত অংশীদারিত্ব পুরো নেটওয়ার্কের অন্ধকার দিকটিকে আরও স্পষ্ট করে তোলে। এই ভিডিওতে এখন পর্যন্ত যা বলা হয়েছে তার প্রতিটি তথ্যই পাবলিক রেকর্ডে রয়েছে। প্রশ্ন হলো, এসব নিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো মুখ খুলবেন? তাকে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো প্রকাশ পাবে এই ইমেজটি আদতে একটি বৃহৎ গ্লোবাল ব্র্যান্ডিং প্রক্রিয়ার অংশ, যার সঙ্গে জড়িয়ে আছে এক অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক। যারা এখনও অন্ধের মতো ইউনুসকে পূজা করেন, যারা তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বদলে ডক্টর মহান ইউনুস ভাবেন, তাদের একটাই কথা বলবো, চোখ মেলুন। তিনি মহান কেউ নন, তিনি ডক্টর পিম্পি ইউনুস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।